আবির হাঁটছে। মায়া বিকালের আগে চিরপরিচিত জায়গাতে এসে বসে আছে। আবির একবার ভাবল থানায় যাবে, কিন্তু পরক্ষণেই তার কানে বাজতে থাকে ওর বোনকে নিয়ে বলা কুদ্দুস মিয়ার বাজে কথাগুলো। আবিরকে পাড়ার এক মুরব্বি ডাকলো। আবির, শুনছো? জি চাচা। শুনলাম তোমার বোন নাকি পালাই গেছে কারো লগে। কি শুনছি এসব? আমাদের মেয়েও তো আছে, কিন্তু তাদের সাহস নাই এমন কিছু করার। কিন্তু তোমার অতটুকু একটা বোন কেমনে পারলো এটা করতে? আমার মেয়ে এমন করলে পাড়ায় মুখেই দেখাতাম না, গাইটা নদীতে ভাসাই দিতাম। আবির কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে আসতে থাকে। কিছু দূরে যেতেই ভাবি ডাক দিল। আবিরকে ডেকে বলল, তোমার বোন নাকি ভাইগা গেছে? কি বেয়াদব একটা মেয়ে! ছি 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 ছি, কিভাবে পারলো কাজটা করতে? তোমার কথা একবারও ভাবলো না? আমরা এমন কাজ পারি না। দেখো কোত্থেকে কার বাচ্চা পেটে নিয়ে আইসা কইব ঘরে তুলতে। আমি এমন করলে বাবা আমার কাইটা ফেলতো। আবির কোনো কথা বলল না। সে হেঁটে চলে যেতে থাকে। চোখ দিয়ে পানি বের হয়েও হচ্ছে না। খুব কষ্টে আটকে রেখেছে আবির। বেকার ছেলে, ঘরে মা আর বোনের দায়িত্ব তার। অথচ ঠিক এই সময় ওর বোন নিখোঁজ। সমাজের মানুষ জানে বোন পালিয়েছে, কিন্তু আবির জানে সাজ্জাদ তাকে নিয়ে যেয়ে পতিতালয়ের কোনো দালালের কাছে বিক্রি করে দিয়েছে। লাবণ্য যশোর জেলাতে এসে পৌঁছালো। নিলয় ঠিক যশোরের কোথায় থাকে সেটা সে জানে না। কোনো একটি থানার নাম বলেছিল অর্ক, কিন্তু আপাতত মনে পড়ছে না ওর। লাবণ্য স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। চারপাশে তাকিয়ে দেখছে। সব দিক রাস্তা চলে গেছে, কিন্তু সে কোথায় যাবে জানে না। একটা লোক আসলো লাবণ্যের সামনে। লাবণ্যের দিকে তাকিয়ে বলল, নতুন মনে হচ্ছে যশোর সিটিতে। কোথায় যাবেন বলুন, পৌঁছে দিব। আমার এখন প্রয়োজন নেই, যখন হবে তখন জানাবো। চলুন আমার সাথে, যেখানে যেতে চান ব্যবস্থা করে দেব। আমি তো পুলিশ, তাহলে এত নার্ভাস কেন হচ্ছি? লাবণ্য বলল, আচ্ছা চলুন। আপনি শুধু একটা নাম বলেন, পৌঁছে দেব। কথা বলতে বলতে লাবণ্যকে একটি ফাঁকা গলির মধ্যে নিয়ে আসলো। দুটো ছেলে ওদের পিছনে আসতে থাকে। লাবণ্য প্রথম লোকটাকে বলল, হয়তো দুটো ছেলে আমাদের ফলো করছে। লোকটা থেমে যায়। লাবণ্যের দিকে তাকিয়ে বলে, ওরা তো আমারই লোক, কাছে যা যা আছে সব দিয়ে দে। এ গলিতে 3টে খুন করেছি, তোকে দিয়ে 4 নাম্বারটা করতে না হয়। এর জন্য সোজাসুজি টাকা পয়সা যা আছে দে। আর যদি চিৎকার করিস তোর পেটে এখনই এটা চালিয়ে দেব। ব্যাগে আমার প্রয়োজনীয় জিনিস আছে। চুপ সালি, দে বলছি। লোকটা লাবণ্যের হাত থেকে ব্যাগটি কাটতে যায়। হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছিনতাইকারী বিরক্ত হয়ে লাবণ্যের হাতে ছুরির আঘাত করে। লাবণ্য হাত চেপে ধরে নিচে বসে পড়তেই ওর ব্যাগ থেকে আইডি কার্ড, পুলিশ কমিশনারের কার্ড সব বের হয়ে আসে। ছিনতাইকারী সেগুলো দেখেই ব্যাগ না নিয়ে বলল, ওই বাদল পালারে, মাইয়া তো পুলিশ। মনে হয় আমাদের ধরতে আসছিল, প্ল্যান করে ছদ্মবেশে এসেছে। ভাগ ভাগ। 3টে ছেলে 2 দিক দিয়ে জোরে দৌড়ে চলে যায়। লাবণ্য ব্যাগে সবকিছু ঢুকিয়ে কোনো রকম হেঁটে গলি থেকে বাইরে আসে। চারপাশে এত এত লোক, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। হাত কেটে রক্ত বের হচ্ছে অনেক। এভাবে চলতে থাকলে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কাউকে চেনে না, কিছুই বলতে পারছে না। কেউ এসে জিজ্ঞাসাও করছে না কি হয়েছে। হঠাৎ একটি সিএনজি এসে থামলো লাবণ্যের সামনে। বুড়ো একটা লোক বেরিয়ে বলল, কোথাও যাবেন আপনি? আমাকে একটা ভালো হসপিটালে নিয়ে যান প্লিজ। আইসা উঠে পড়েন, সেনে একটা হাসপাতাল আছে ভালো। ড্রাইভার লাবণ্যকে নিয়ে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালটা শহরের থেকে কিছুটা বাইরে, কিন্তু এখানেই যেন সব ভিড়। হাসপাতালের নাম বিএন যশোর সিটি হসপিটাল। ড্রাইভার হাসপাতাল নিয়েই কথা বলছে। ম্যাম, আমার কাছে রুমাল আছে, হাতটা বাইধা নেন, অনেক রক্ত বের হচ্ছে। সমস্যা নেই, এটা নতুন কোনো বিষয় না। ইনফেকশনের ভয়ে ডাক্তার দেখাতে হবে। আইসা, পিথিয়াপা ভালো একজন ডাক্তার, ফ্রিতে আমাদের মতো লোকদের সেবা দিয়ে থাকে। আপনার পোশাক দেখে মনে হচ্ছে বড় লোক, তাই আপনার থেকে টাকা নেবে। সমস্যা নেই।
আপনাকে সোজা ওনার রুমে নিয়ে যাইব। হাসপাতালটা ওনারই, অনেক ভালো একজন মানুষ। ওনার হাজব্যান্ডও ডাক্তার। আর কতক্ষণ লাগবে? সামনে তো হসপিটাল রেখে আসলাম। আর 5 মিনিট। বোঝেনি তো, যশোর সিটিতে ইজি বাইকের সিএনজিতে ভরপুর। আগে রিক্সা ছিল, কিন্তু কমাই দিছে। সরকার কইছিল রিক্সা বাতিল হইব। আচ্ছা তাড়াতাড়ি চালান। আপনার নাম কি? রতন শেখ, বয়স 43 হইছে। ছেলে মেয়ে বউ সব আছে, বাসা এইখানেই। অনেক বেশি কথা বলেন। কিছু সময় পর রতন গাড়ি নিয়ে থামে হসপিটালের সামনে। লাবণ্য পকেট থেকে 100 টাকার নোট বের করে বের হলো। হাত থেকে রক্ত যেন তখনও পড়ছে। লাবণ্য মনের দিক দিয়ে শক্ত হলেও শরীর যেন চলতে চাইছে না। বিএন সিটি হসপিটাল যশোরের মধ্যে প্রবেশ করলো। পিছন থেকে রতন বলল, ম্যাম, এত টাকা তো ভাড়া না, তাই ফেরত দিতে আসলাম। ভালো হইছে, আপনারা ভেতরে নিয়ে যাই, চলুন। বিথি আপার কাছে দেখাবেন হাত। লাবণ্য কিছু বলল না, সে এগিয়ে যেতে থাকে। আসতে এত দেরি করলে কেন? আর তোমার ফোন অফ দেখায়, কারণটা কি? ভাগ্যিস তুমি বুঝেছিলে আমি সময়ের আগেই এখানে আসব। আবির যে মায়ার পাশে বসলো। আবির জানে মায়া একবার দেখা করতে চাইলে সবার আগে মায়া এসে আবিরের জন্য অপেক্ষা করবে। আবির এত বলেছে, তবুও মায়া কখনো শোনেনি। একবার যদি বলে দেখা করার কথা, আবিরের দেখা করতেই হবে, না হলে মায়া সারাদিন কথা শুনিয়ে শুনিয়ে কান্না করবে। আবির, তোমার মুখটা শুকনো লাগছে কেন? এমনি। কিছু খাওনি? খেয়েছি। মিথ্যে বলছো আমাকে। আমি জানি তুমি খাওনি। সরে এসো এদিকে। আবির মায়ার দিকে একটু তাকালো। চোখ দুটো মায়ার ফোলা ফোলা হয়ে আছে, লালও হয়ে আছে। আবির মনে মনে বলল, মায়া কাঁদছিল কেন? কি হয়েছে ওর? আবির প্রশ্ন করেও করল না। মায়া ব্যাগ থেকে টিফিন বক্স বের করে মুখ খুলল। পোলাওয়ের গন্ধ আবিরের নাকে এসে পড়া শুরু করেছে। সরে আসো। হা করো দেখি। খাবো না আমি। আবির, মন খারাপ বুঝতে পারছি, তবে আগে খেয়ে নাও। তুমি খেয়েছো? আমি খেয়ে নেব। না, আগে তুমি খাও। খাইয়ে দাও। আবির হাত ধুয়ে মায়াকে খাইয়ে দিল। মায়াও আবিরকে খাইয়ে দিল। মায়া বলল, ইচ্ছে ছিল তোমাকে প্রতি বেলাতে খাইয়ে দিতে। ইচ্ছে ছিল সকালে ঘুম থেকে ডেকে তুলে তোমাকে খাইয়ে দেব। আবির কথা বলল না। সে খাবার মুখে নিয়ে চিবাতেও পারছে না। গলাটা কেমন কষে ধরছে, গিলতেও পারছে না ও। চোখে যেন এক আকাশ বৃষ্টির নোনতা জল জমা হয়ে গেছে। আবির কোনো রকমে খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়া বলল, কোথায় যাচ্ছ? আমাকে যেতে হবে। আবির। মায়া আবিরের হাত শক্ত করে ধরল। আবির একটু ঘুরে তাকায়। মায়ার চোখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল, কারণ মায়ার চোখে সে অন্যরকম কিছু টের পাচ্ছে। বিষাদের এক বিশাল মরুভূমির রং জমা হয়েছে মায়ার চোখে মুখে। আবির, কিছু কথা শুনে যাও প্লিজ। ওকে। আমাকে নিয়ে পালাবে আবির? পালাবো তাই না? পালানোর মতো অবস্থা থাকলে আজ কেন, অনেক আগেই তোমাকে নিয়ে পালাতাম। না আছে পকেটে টাকা, না আছে থাকার জায়গা, আর না কিছু করি আমি যে তোমাকে নিয়ে পালিয়ে গেলে কিছুই হবে না। কি অদ্ভুত না সবকিছু। আজকের পর তোমাকে আর ফোন দেব না, আর না দেব কোনো মেসেজ। দেখা করার বহু আগে এসে আর বসাও হবে না আমার। এসে দেখবে আমি তোমার জন্য অপেক্ষাও করছি না। লাগাতার কল মেসেজ দিচ্ছি না তোমায়। কেয়ার নিয়ে বলছি না। খেয়ে নিও, কি খেয়েছো, এসব কিচ্ছু বলবো না আর। বুঝবে না তুমি আবির আমার গুরুত্বটা। হাহাকার করবে তুমি। শরীরের শান্তিটা কি জানো? শারীরিক সম্পর্কে থাকে শরীরের শান্তি, আর মনের শান্তি কি জানো? ভালোবাসায় থাকে মনের শান্তি। তোমার নামে আমার শরীর আর মন দুটোই কবে লিখে দিয়েছিলাম না তুমি শরীরের ওপর হাত বাড়িয়েছো আর না ব্যবহার করেছো। বড্ড বোকা তুমি। এখন কেউ ভালোবাসলে মনের নয় দেহের শান্তি খোঁজে। বোকারা ভালো হয় অনেক।
তুমি অনেক ভালো আবির, অনেক ভালো। আমার ভালো লাগছে না, চলে যাচ্ছি। পালাতে যাচ্ছ কেন? কাঁদতে পারছো না তাই? আমি তো কাঁদছি না। যাই হোক, আজ সন্ধ্যায় আমার বিয়ে। তুমি না বলতে আমাকে বউয়ের শাড়িতে দেখবে। চলে এসো, কোনো বাধা নেই। যাও এবার। মায়া আবিরের হাত ছেড়ে দেয়। আবির স্থির দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি গেঞ্জির হাতায় চোখ মুছে মায়ার পাশে বসে বলল, ও, বিয়ে করে নিও তাহলে। বড্ড নিষ্ঠুর তুমি, জানো? বড্ড বেশি নিষ্ঠুর, সেজন্য বলতে পারছি না। মায়া, তুমি আমারই থেকো। বলতে পারছি না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকতে পারবো। বলতে পারছি না তোমাকে ভেবে চোখে ঘুম আসাটা আর হয়তো বা হবে না। খুব নিষ্ঠুর আমি। বেকার ছেলে, স্বার্থপর তো হতেই হবে, তাই না? তুমি তোমার শহরে ভালো থেকো। আমি না হয় আমার শহরে তোমাকে খুঁজে অপরাধী হয়ে থাকবো। উচ্চবিত্তদের ভালোবাসা পূর্ণতা পায়, মধ্যবিত্তরা খুব কষ্ট পায়, আবার পায় না। কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের ভালোবাসা সেটা তো বামন হয়ে চাঁদ দেখার মতোই। আকাশের একটি পূর্ণিমার চাঁদ। তোমাকে দূর থেকে কেবল দেখে যেতে হবে। তোমাকে পাওয়ার বাসনা চিরকাল থাকবে, কিন্তু তোমাকে পাবো না। চাঁদ যেমন দিনের আলোতে হারিয়ে যায়, আমাবস্যাতে হারিয়ে যায়, তেমনি তুমিও আর চাকরি, টাকা, অর্থের কাছে আমার থেকে হারিয়ে গেলে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার অধিকার আমার নেই কেন? ভালোবাসা তো ছিল আমারই, তাই না? বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসিনি। শোনো, ভালোবাসায় পূর্ণতা খুঁজতে নেই, ভালোবাসায় শ্রদ্ধা, সম্মান খুঁজতে হয়। চায়নাতে ভালোবাসা মানে একসাথে থাকলেই হবে, বিয়ে করা লাগে না, লিভ টুগেদার থাকতে হয়। আমাদের ভালোবাসা মানে বিয়ে করে পূর্ণতা দিতে হয়। জগতের কি নিয়ম বলো? ভালো থেকো। আবির মায়ার কপালে একটা চুমু দিয়ে আর পিছনে তাকালো না। হনহন করে চলে আসলো কিছুটা দূর। দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, একদিন আমি সবাইকে দেখিয়ে দেব টাকা আছে আমার। কারণ দুনিয়া দেখতে ভালোবাসে। কে মরলো কে বাঁচলো সেটা দুনিয়ার দেখার বিষয় না। সন্ধ্যা হয়ে এসেছে। এলান একটি 5 তারা হোটেলে যেয়ে উঠেছে। সব খরচ নাসা কোম্পানি বহন করছে। 5 তারা হোটেলে 1 সপ্তাহের বেতন যা এলানের তা 2 দিনের বেতনের থেকেও যেন কম। কোনো অসুবিধা নেই এলানের। সে রুমে বসে অন্য একটি জগতে প্রবেশ করল, ডার্ক ওয়েব, যেখানে সাইবার ক্রাইম বা দেশের অস্ত্র ক্রাইম এমনকি ড্রাগ ডিলও করা হয়। এটা সার্ভারের বাইরের একটি জগৎ। যে কোনো হ্যাকারের কাছে ডার্ক ওয়েব একটি নিজস্ব দুনিয়া, যে এখানে যত বেশি দক্ষ তার আধিপত্যও বেশি। বর্তমানে এলান আর মার্ক টয়েনের আধিপত্য অনেক বেশি পরিলক্ষিত হয়েছে, কিন্তু কেউ কাউকে চেনে না। ডার্ক ওয়েবে নিজেদের আলাদা একটি পরিচয় থাকে। এলান ডার্ক ওয়েবে প্রবেশ করলো। ডেভিলের অধীনে থাকা নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। এটা নতুন নয়। এলান 2 বছর ধরে ডেভিলের নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে, কিন্তু পারেনি। বারবার ওর ডিভাইস স্লো হয়ে যায়, নয়তো কাজ করা বন্ধ করে দেয়। এটা অন্য কারো নেটওয়ার্কে অ্যাটাক দিলে কিছু হয় না, কিন্তু ডেভিলের নেটওয়ার্কে প্রবেশ করতে গেলেই ডিভাইসের যত ঝামেলা। এলান জানে এটা কেবল ডেভিল ছাড়া কেউ ভাঙতে পারবে না। তবুও সে বারবার বাচ্চাদের মতো নিজের কাছে নিজেই বায়না ধরে। সে ডেভিলের লেখা কিছু একটা দেখল। ডেভিলের তৈরি করা সাইটে ডেভিলকে নিয়ে কিছু লেখা আছে। সেটা হলো, হ্যালো, আমি ডেভিল, আমাকে ডেভিল বলে ডাকবেন। ডেভিল আমিও, আপনিও। প্রতিটা মানুষের মধ্যে ডেভিল বাস করে। কেউ দিনের বেলাতে প্রকাশ করে, কেউ বা রাতের অন্ধকারে। আমি এক অন্যরকম ডেভিল। ডেভিলের মধ্যে না আছে কোনো ইমোশন, না আছে লাভ। ডেভিলের রাগ থাকতে নেই। ডেভিল হলো ডার্ক ওয়েবের কিং। JNOSM। এলান শেষের ইংরেজি অক্ষরগুলো শব্দ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করছে। যেতে কি হবে, জুনিয়র নাকি জব? কিসের জব? ডেভিল তো টাকার মালিক ছিল, তাহলে জব হবে না। আচ্ছা, কারোর নাম হবে জ্যাক, জেমস নাকি জেমস? কিছুই মাথায় আসছে না। একটা সমীকরণ দরকার, ভাবতে হবে অনেক কিছু।
লাবণ্য হসপিটালের মধ্যে আসলো। রতন শেখ একজন ডাক্তার দেখিয়ে বলল, ওই যে ওনার কথাই বলছিলাম, চলুন ওনার কাছে যাই। ডাক্তার আপা। রতন ডাক্তারকে ডাক দিল। ডাক্তার ঘুরে তাকায়। রতনের সাথে একটি মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটা মডার্ন, গায়ে প্যান্ট আর শার্ট পরা, বেশ স্টাইলিশ, কিন্তু হাত থেকে রক্ত পড়ছে। আরে কাকা, আপনি? উনি কে? হাত কেটে গেছে কি করে? আমি জানি না, নিয়ে আসলাম আপনার এখানে। আচ্ছা, আমার কেবিনে নিয়ে চলো। লাবণ্য কোনো কথা না বলে ওদের পিছনে যেতে থাকে। চারপাশ তাকিয়ে দেখছে। হসপিটালটা বেশ পরিচ্ছন্ন। লাবণ্য ডাক্তারের কেবিনে প্রবেশ করেছে। নাম প্লেট চোখে পড়ল লাবণ্যের। ডাক্তার বিথি হাসান। বিথি কাটা স্থান সেলাই করে দিলেন। যা যা প্রসেস দরকার সব তিনি কমপ্লিট করে ব্যান্ডেজ করে দিলেন। আপনার নাম কি? জি, লাবণ্য। আপনাকে মনে হচ্ছে যশোরের না, কথার মধ্যে ঢাকার টোন আছে। জি, আমি ঢাকা থেকে এসেছি, কমিশনার অফ পুলিশ। পুলিশ? আপনাকে দেখে পুলিশ মনে হচ্ছে না। না হওয়ারই কথা। তো যশোরে কেন? কোনো কেসে? আসলে তা না, আমি একজনকে খুঁজতে এসেছি ছুটিতে এসে। যশোরে? কাকে? আমার এক ফ্রেন্ড, কিন্তু সে কোথায় থাকে জানি না, শুধু নামটাই জানি। কোথায় থাকবো এটাও জানি না। আচ্ছা, বুঝছি। আপাতত 2-1 দিন থাকার ব্যবস্থা করতে পারি আমাদের বাসায়। ওকে। বিথি যেন কাকে ফোন করলো। কিছু সময় পর আরেকজন ছেলে ডাক্তার আসলো বিথির কেবিনে। বিথির সামনে একটা সুন্দরী মেয়ে দেখে বলল, কে নি? তুমি কি ওনার কথাই বলেছো? হ্যাঁ, উনি পুলিশ। যশোরে এসেছে তার বন্ধুকে খুঁজতে। ও, সবাই লাবণ্যের দিকে তাকিয়ে আছে। তারপর বিথির হাজবেন্ড লাবণ্যের দিকে তাকিয়ে বলল, হসপিটালটা আমাদের। আমি লাবণ্য, কমিশনার অফ পুলিশ। আপনি কাকে খুঁজছেন? আরে, আগে ওনাকে বাসায় নিয়ে যায়, রেস্ট তো নিক, তারপর না হয় জানা যাবে। ওকে, চলুন তাহলে। লাবণ্যকে নিয়ে ওরা বের হলো। শুভ নিজেই গাড়ি চালাচ্ছে। লাবণ্য জানে না সে কোথায় যাচ্ছে। ওর মনে কেবল একটাই চিন্তা, নিলয়। নিলয় এখন কোথায় আছে? কিভাবে খুঁজবো আমি তাকে? নিলয় যদি জানে আমি এখানে, তবে কি সে আমাকে মেরে ফেলবে? না না, মারবে না। যদি মারতে চাইতো তাহলে সেদিন গোডাউনে অন্ধকার ঘরেই তো মেরে ফেলতো। লাবণ্য কথাগুলো ভাবতে ভাবতে অজানার উদ্দেশ্যে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। রাতেই মায়ার বিয়ে। আবির নিজেকে সামলাতেই পারছে না। কথায় আছে, বিপদ যখন আসে তখন একসাথেই আসে। একদিকে অসুস্থ মা, অন্যদিকে নিখোঁজ তার বোন আরিয়া। আরেকদিকে প্রেয়সী হারানোর বিশাল যন্ত্রণা যেন আবিরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নিজেকে চাইলেই সবাই সামলাতে পারে, কিন্তু প্রেয়সীর সাথে কাটানো মুহূর্তগুলো খুব অসহ্যকর হয়। বারবার মনে পড়ে, আমি ছাড়া আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ টাচ করবে। বারবার তার মায়ার কথাগুলো মনে পড়ে। কখনো আর এভাবে তোমাকে কেউ জ্বালাবে না, বলবে না ভালোবাসি খুব, প্লিজ ছেড়ে যেও না কথাগুলো। কিন্তু কিছুই যে করার নেই। আবির হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছে। টয়েন ঢাকায় এসেছে। ঢাকাতে এই প্রথমবার এসেছে। সাইবার জগতে রাজত্ব করলেও বাস্তব জগতে সে বড্ড অন্যরকম। নিজেকে সবসময় অনেক বেশি কিং মনে করে চলে। সাদা চামড়ার টয়েনকে দেখে সবাই একটু বেশিই তাকাচ্ছে। টয়েন ব্যাপারটা হাস্যকরভাবেই নিয়েছে। দেশে কোনো বিদেশি মানুষ বা সাদা চামড়ার মানুষ আসলে এমনটাই হয়ে থাকে। বাঙালিরা খুব আগ্রহ সহকারে দেখতে থাকে। কিন্তু টয়েন এখন কোথায় যাবে? টমাস তাকে বলে দিয়েছে খুব প্রয়োজন ছাড়া যেন টমাসকে ফোন না দেওয়া হয়। কিন্তু টয়েন কি করবে বুঝতেও পারছে না। শেষমেশ এয়ারপোর্ট পুলিশদের থেকে জানতে চায়, Hey you, bro, can you help me? পুলিশ কর্মকর্তা কিছুটা অবাক হলো। সাদা চামড়ার মানুষের সাথে এই প্রথম ফেস টু ফেস কথা হচ্ছে। পুলিশটি জানালো, Yes. Is there any hotel or place to somewhere nearby? কিছু দূর গেলে 5 তারা হোটেল পাবেন, সেখানে যেয়ে থাকতে পারবেন যতদিন ইচ্ছে। Oh, okay, ধন্যবাদ। টয়েন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো।
ট্যাক্সি দেখতে পেয়ে সেখানে গেল। হোটেলের কথা বলতেই ট্যাক্সি ড্রাইভার সম্মতি জানায় সে যাবে। আবির বাড়িতে এসে মাত্র দাঁড়িয়েছে। ভিতর থেকে ওর মা বলল, কিরে, আরিয়াকে পেলি? না মা। পাড়ার মহিলারা এসে অনেক কথা শুনিয়ে গেছে। যার যেমন কাজ সে করবেই। আবির ভিতরে আসতে যাবে, তখনই শুনতে পেল গেটের কাছে কতগুলো গাড়ি এসে হর্ন বাজাচ্ছে। আবির সেদিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু তার আগেই কতগুলো পুলিশ সহ অনেক লোক ভিতরে প্রবেশ করেছে। সবার সামনে কুদ্দুস দাঁড়িয়ে আছে। কুদ্দুসকে দেখে আবির দৌড়ে আসলো। আমার বোনকে পেয়েছেন? হ্যাঁ পাইছি। তোর বোন কিনা সেটা ঠিক জানি না, নে তুই দেখে নে। কুদ্দুস একটা কাগজ আবিরের দিকে বাড়িয়ে দিল। ডেড বডির রিপোর্ট। ডিএনএ গ্রুপটা আবিরের পরিচিত। সব মিলিয়ে আরিয়ার রিপোর্ট এটা। আবির বলল, আমার বোনকে কি করেছেন? সে কোথায়? আস্তে, তোর মতো বেশ্যা বোনের গায়ে আমি হাত দিই না, বুঝছস? আমার আবার এইসব মাল খেতে ভালো লাগে না। কুত্তার বাচ্চা, তোকে আমি। আরে থাম থাম, এলাকার মানুষ তোর বোনকেই দোষ দিচ্ছে। সেই বোনের পক্ষে তুই আবার বেশি কথা বলিস না। তোর বোন এখন এলাকার একটা মা হয়ে গেছে, বুঝছস? একবার গা থেকে পুলিশের পোশাক খোল আর লোকগুলোকে চলে যেতে বল। আমার বোনকে নিয়ে বাজে একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে রেখে দেব। চুপ থাক হালার পো, বে বোনের সৎ ভাই। যা শালা, ওই অ্যাম্বুলেন্স থেকে মালটারে বের কর, সাথে কি কি ড্রেস পরেছিল সব দে। কুদ্দুস কথাটা বলে থামল। কয়েকজন ছেলে নার্স এসে লাশ নামিয়ে রাখলো আবিরের পাশে। পুলিশেরা কয়েকটা ড্রেস এনে আবিরের সামনে রেখে দিল। আবির একবার ড্রেসগুলোর দিকে তাকায়, আরেকবার তাকায় কাপড়ে ঢাকা একটি লাশের দিকে। চারপাশে লোকজনের ভিড় জমেছে। এলাকায় এমনিতে রটে গেছে যে আবিরের বোন পালিয়ে গেছে কারোর সাথে, তার উপর পুলিশ এসেছে লাশ নিয়ে। বিষয়টা নেহাত ছোট কোনো বিষয় নয়। ফাহিদা বেগম দৌড়ে আসলেন। মেয়ে মনে করে লাশের কাপড় সরিয়ে দেখে বীভৎসভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। মুখ দেখে চেনার উপায় নেই। আবির বলল, এটা আমার বোন না। দেখ, আমরাও ভেবেছিলাম এটা তোর বোন না, কিন্তু পরে খোঁজ করে ডাক্তারের সহায়তায় জানতে পারি এটা তোরই বোন। আর লাশের পাশে ব্যাগ করে এই কাপড়গুলো পেয়েছি, আর দেখ কাপড়গুলো ওর কিনা। ফাহিদা বেগম কাপড়গুলোর দিকে তাকায়। কাপড় জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠে বলল, আবির, তোর বোন যাওয়ার আগে এই ড্রেসটাই পরেছিল। যাওয়ার সময় এটা। সবগুলো কাপড় আমি চিনি। তাহলে আমাদের কাজ শেষ, এখানে সাইন করুন আর সব কিছু খতম, ওকে? আমার বোন এভাবে মরতে পারে না। চুপ কর হালার পোত। তোর বোন তো টাকার লেগে ঝামেলা করছিল, এর জন্য লোকে ধইরা পোড়াই দিছে। সবাই শুনুন, আবির বোন একটা বেশ্যা। সে ঢাকাতে যায়নি। বেশ কয়েক মাস ধরে সংসারের অভাবের কারণে গোপনে আরিয়া দেহ ব্যবসা করত। টাকার জন্য গতকাল রাতে ঝামেলা হয়, তারা ওকে মেরে গেছে। আমরা যে লাশ পাইছি, দেখুন যে কাপড় পরেছিল সে কাপড়ই, কিন্তু খোলা আর ঠিকঠাকভাবে আছে। তার মানে আরিয়ার গায়ে কোনো কাপড় ছিল না। আর কখন একটা মেয়ের গায়ে কাপড় থাকে না তা আপনারা ভাইবা দেখেন। আবির আর নিজেকে সামলাতে পারে না। কুদ্দুসের গালে জোরে একটি ঘুষি বসিয়ে দিল। পুলিশগুলো সাথে সাথেই আবিরের কাছে এসে আবিরকে পিটাতে শুরু করে। ফাহিদা বেগম কুদ্দুসের পা ধরে বলে, দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই, আর কিছুই বলবে না ও। প্রীতি দৌড়ে আসলো। আবিরের সামনে এসে কুদ্দুসকে বলল, এটা কি করছেন? অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য যা খুশি তাই করছি। সে তো ভুল কিছু করেনি। আপনি আমাদের বোনকে নিয়ে বাজে কথা বলছেন কেন? বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। মেডিকেল রিপোর্ট দেখান যে সে ওরকম একটি খারাপ মেয়ে ছিল। প্রমাণ না করে কাউকে খারাপ বলছেন কেন? ওই সার শালাকে পরে দেখে নেব। কুদ্দুস কথাটা বলে সেখান থেকে চলে আসলো। সব পুলিশরাও সেখান থেকে চলে আসে। আবিরের সারা গা ফেটে রক্ত বের হচ্ছে। ব্যথায় আর যন্ত্রণায় যেন মাটিতে শুয়ে কোঁকাচ্ছে।
প্রীতি আসলো আবিরের কাছে। তখনই নিয়াজ সাহেব এসে বলল, প্রীতি, তুই এখানে কেন? চল বাড়িতে। এইসব খারাপ পরিবেশ থাকলে খারাপ হয়ে যাবি। প্রীতিকে জোর করে টেনে নিয়ে যায় ওর বাবা। এলাকার লোক বলা শুরু করে, আরিয়ান তাহলে তলে তলে এত কিছু করে বেড়াতো? ছি, কি বাজে একটা মেয়ে, কত ভালো জানতাম। আবির কোনো রকমে উঠে দাঁড়ায়। আরিয়ার সব বান্ধবীরাও এখানে এসেছে। আবির চিৎকার করে বলে, আমার বোন খারাপ না, আমার বোন পতিতা না, ওর বান্ধবীরা তো জানে। ওই তোমরা বলো, আমার বোন এমন না, তাই না? আরিয়া এরকমইও ক্লাসে ফাঁকি দিয়ে বের হতো, তারপর আর আসতো না। প্রতিদিন এমন করতো, হয়তো কারোর রুমে চলে যেত। আবির মেয়েগুলোর কথা শুনে অবাক হয়। এক এক করে সবাই ছি ছি করতে করতে চলে যেতে থাকে। আবির ওর বোনের লাশের কাছে আসলো। ফাহিদা বেগম জোরে কাশি শুরু করে দিয়েছে। কাশতে কাশতে বলে, আবির, আরিয়া কখনো এমন করতে পারে না। অনেক ভালো রে। সবাই মিথ্যে কথা বলছে, তাই না? হ্যাঁ মা, আমি জানি। ফাহিদা বেগম জোরে জোরে কাশছে, কাশির সাথে রক্ত পড়ছে। হঠাৎ খুব গতিতে বৃষ্টি শুরু হলো। আবির ওর পুড়ে যাওয়া বোনের লাশের দিকে তাকিয়ে আছে। পাশেই ওর মা ফাহিদা বেগম আরিয়াকে জড়িয়ে শুয়ে আছে মুখ নিচু করে। ফাহিদা বেগম কাশছেন না। আবির ওর মাকে ডাকলো, মা তুমি চুপ কেন? তুমি ভিতরে যাও, মা কথা বলো। ফাহিদা বেগমের থেকে কোনো প্রকার শব্দ আসছে না। আবির হাঁটু ভাঁজ করে বসে বোনের দিকে তাকালো এক পলক। তারপর মায়ের গায়ে হাত দিতেই ফাহিদা বেগম টলে পড়ে গেল। মুখে একগাদা রক্ত লেগে আছে, সাদা কাপড়ে রক্ত ভরে গেছে। আবির বুঝে যায় কাস্তে কাস্তে এত রক্ত ঝরিয়েছে ওর মা। আবির লাফ দিয়ে ওর মায়ের কাছে গেল। মায়ের হাত ধরে জোরে জোরে কয়েকবার ডাকলো, মা, মা, এই মা। ফাহিদা বেগম চোখ বন্ধ করে শুয়ে আছে মাটিতে। আবির বুঝে যায় ওর মা আর নেই। আবির মাথা জড়িয়ে ধরে বুকে নিল। বৃষ্টির পানির গতির থেকেও যেন আবিরের চোখের পানির গতি অঝরে ঝরে পড়ছে। কাল থেকে আবির ঠিকভাবে কাঁদেনি। বোনের চিন্তা সারা দিন ওকে তাড়িয়ে বেরিয়েছে। একদিকে মায়া, আরেকদিকে ওর বোনের লাশ, তারপর ওর মায়ের লাশ। সবকিছু আবিরের অনুভূতিগুলোকে চরমভাবে বিপর্যস্ত করে দিয়েছে। আবির কথা বলতে পারছে না। চারপাশে তাকালো, কেউ নেই ওর পাশে। বাড়িতে সে একা, পাশে দুটো লাশ। যাদেরকে সে অনেক ভালোবাসে তাদের লাশ পড়ে আছে। এলান একটি হোয়াইট বোর্ড কিনে এনেছে, কিন্তু মার্কার পেন আনেনি। যখন সে রুমের দরজা খুলে বের হয় তখনই দেখে ওরই মতো একজন বিদেশি সামনের রুমের মধ্যে প্রবেশ করছে। এলান কিছুক্ষণ অবাক হয়ে তাকায়। এই হোটেলে সে উঠেছে বিকেলের আগে, আরেকজন বিদেশি উঠল সন্ধ্যার পরে। কেউ? টয়েনও আর চোখে এলানের দিকে তাকালো। টয়েন মনে মনে বলল, বাংলাদেশে আমারই মতো আরেকজন। কি ব্যাপার, সে এখানে কেন? টয়েন ভিতরে চলে যায়। এলান ওর কাজের জন্য নিচ থেকে পেন চেয়ে আনে। হোয়াইট বোর্ডে এলান ওই অক্ষরগুলো লিখল, JNOSM। এলান প্রথম অক্ষর নিয়ে কতগুলো ছক বানিয়ে ফেলল। প্রথম ছকে জে দিয়ে জায়গার নাম সাজালো, তারপর নামের লিস্ট সাজালো, এরপর খাবারের, ডিভাইসের। মানে সন্দেহ হয় এমন কোনো কিছুই বাদ রাখেনি এলান। প্রথমে খাবারের নাম বাদ দিতে থাকে। এভাবে 3-4 ঘন্টা বসে থেকে এলান বলল, আচ্ছা, ডেবিল তো বাংলাদেশি, তাহলে এই অক্ষর দিয়ে জায়গার নাম হবে না তো? প্রথম অক্ষর দিয়ে বাংলাদেশের সব স্থানে জায়গার নাম খুঁজে বের করলো। প্রতিটা বিভাগের নাম লিখল এলান, কিন্তু কোনো বিভাগের নাম যে দিয়ে শুরু হচ্ছে না। এলান বিরক্ত হয়ে ফোন বিছানায় আছাড় মারল। ল্যাপটপ অন করলো ও। বেশ কয়েক মাস আগে একটি ভাইরাস বানিয়েছিল এলান, নাম দিয়েছিল থ্রোনস। থ্রোনস ভাইরাসটি ডার্ক ওয়েবে খুব রেয়ার। ভাইরাসটি পাওয়ার জন্য এলানের সাইটে বহুবার অ্যাটাক করা হয়েছিল। সহজ করে বলি, ক্ল্যাশ অফ ক্ল্যান গেমে এক একটা টাউন হলে সার্চ দিয়ে অ্যাটাক দিতে হয়, তেমনি এলানেরও সাইটে ওরমভাবে অ্যাটাক করা হয়েছিল। কোনো টাউন হলে আর্চার টাওয়ার, স্ট্রিং টাওয়ার, উইজার্ড টাওয়ার, বিভিন্ন বোম
এরকম প্রোটেক্ট টাইম সাইবার কন্ট্রোল সিস্টেম আছে, যারা এক একটি সাইট রক্ষা করে থাকে। তবে এলান যেন একটু বেশি আপডেটেড ছেলে। ওর সাইট মুক্ত করে দিয়ে প্রোটেকশন হিসেবে কতগুলো ইউনিক ভাইরাস ছেড়ে দিয়েছে। লোভ লাগানোর মতো থ্রোনস বানিয়ে রেখেছে, আর থ্রোনসের চারপাশে রেখে দিয়েছে নানা রকম ইউনিক ভাইরাস। সবাই ভাবে থ্রোনসকে এখনই পাবে, আর সেজন্য অ্যাটাক করে নিতে আসে। আর থ্রোনসের সাথে থাকা বাকি ভাইরাসগুলো ওই সব ডিভাইস বা অন্যদের সাইটে সহজে প্রবেশ করে সব কিছু নষ্ট করে দিতে থাকে। তখন বাকিদের যেন আমও যায় ছালাও যায় অবস্থা হয়ে পড়ে। এতদিন থ্রোনসের কথা সে ভুলেই গিয়েছিল। মূলত থ্রোনসের কাজ হলো বিশাল সাইবার সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট থাকলেও থ্রোনস চুপিসারে যে সেই সব প্রোটোকলে এমনভাবে নিজের বিস্তার ছড়ায় তখন তাদের কাজ করা বন্ধ হয়ে যায়, আর সহজে এলান কারো সাইটটাই হ্যাক করে নিতে পারে। মানে ডেভিল তো ছিল এক ডেঞ্জারাস, এলিয়েন মানে এলান যেন তার থেকেও ডেঞ্জারাস। ভাইরাস বানিয়ে মানুষের নিজস্ব সাইট নিজের কাছে নিয়ে চলে আসছে। এলান থ্রোনসকে আজ নিজের জন্য ব্যবহার করবে। ডেভিলের ব্যক্তিগত সাইটে আজকে থ্রোনসকে প্রবেশ করাবে। থ্রোনস সিকিউরিটি ভাঙতে সক্ষম হবেই, আর যদি সে জানতে পারে একবার ডেভিল আসলে কে, তাহলে সহজেই ডেভিলকে নিয়ে সে চলে যেতে পারবে। রাত 10টা বাজে। অনেক কষ্টে লাশগুলো দাফন করেছে আবির। বারান্দায় বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে আবির। চোখ দিয়ে এখন আর ওর পানি পড়ছে না। প্রিয় মানুষদের মুখগুলো চোখের সামনে ভাসছে আবিরের। হঠাৎ মায়ার কথা মনে পড়ল ওর। সে ভেজা শরীরে বের হয়ে আসলো। মায়াকে খুব দেখতে ইচ্ছে করছে আবিরের। খুব বেশি চিন্তায় থাকলে আবির যদি মায়াকে দেখত তবে চিন্তাটা অনেক কমে যেত। এজন্য সে মায়াকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লাবণ্য বিশাল একটি বাড়িতে এসেছে। বাড়িতে তেমন কাউকেই দেখেনি ও। সেই বিকালে এসেছিল, কিন্তু একটি বাচ্চা, একজন বয়স্ক লোক, একজন মহিলাকে দেখেছে লাবণ্য। এত বড় বাড়িতে মাত্র 4-5 জন লোক। লাবণ্য নিলয়কে নিয়ে ভাবা শুরু করেছে। কোথায় পাবে তাকে? নাও জানে নিলয় কোথায়, আর না জানে নিলয় কোন জায়গাতে থাকে। ঠিকানা কি, কিভাবে যাবে? লাবণ্য পাইচারি করতে করতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। ভিতর থেকে জিজ্ঞাসা করলো, কে? আমি বিথি, দরজা খোলো। ওহ আপু, আচ্ছা। দরজা খুলে দেয়। বিথি বলল, খাওয়ার সময় হয়ে গেছে, আমার ভাই আসছে তোমার সাথে দেখা করবে। ও তো বাড়িতে ছিল না, চলো এখন যাই। না আপু থাক, আমি বাইরে থেকে খেয়ে নিব। কি বলো তুমি? তুমি এখন আমাদের আত্মীয়, চলো। লাবণ্যকে নিয়ে বিথি আসতে থাকে। লাবণ্যের হাত ধরে তিনি নিচে খাবার টেবিলের দিকে নিয়ে যাচ্ছে। লাবণ্যের এসবে কোনো মন নেই। সে একাধারে নিলয়ের কথা ভাবছে। কোথায় নিলয়? তারপর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আবির দৌড়াচ্ছে। উদ্দেশ্য মায়াকে একটু দেখা। সে ভুলে যায় বিকালের কথাগুলো। আবির ভুলে যায় মায়ার বিয়ের কথা। মন ভালো হওয়ার নেশায় আবির দৌড়াচ্ছে। মায়াকে সব কিছু খুলে বলতে হবে ওর। আবির দৌড়াতে দৌড়াতে মায়াদের 3তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বেশ চমৎকার করে সাজানো হয়েছে পুরো বাড়ি। কোনো স্থানেই যেন বাকি নেই লাইটিং সিস্টেম চালু করতে। আবির বাড়ির সামনে এসে দাঁড়ালো, পরিচিত কড়ুই গাছের নিচে। এখানে দাঁড়িয়ে কতবার যে মায়াকে তার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আবির ব্যালকনির দিকে তাকায়। ঘরটা অন্ধকার লাগছে। হঠাৎ মনে পড়ে যায় বিকেলে বলা মায়ার কথাটা। আবির, আজ আমার বিয়ে। বউ সাজে একবার দেখতে এসো। তোমার ইচ্ছে ছিল আমাকে বউ সাজে দেখতে কেমন লাগে। আবির বড় একটি ঢোক গিলল। বুকটা হঠাৎ কেমন যেন মোচড় দিতে শুরু করেছে। চারপাশটা কেমন যেন ওর কাছে বেশ অপরিচিত লাগছে। হঠাৎ গাড়ির শব্দ শোনা যায়। দারোয়ান গেট খুলে দিল। কতগুলো গাড়ি স্লো স্পিডে বের হতে থাকে। 3টে গাড়ির পর একটি সাদা রঙের গাড়ি বের হয়েছে। গাড়িটা ফুল দিয়ে সাজানো। আবির গাড়ির ভিতরে তাকায়। মাহমুদ সাহেব গাড়িটা দাঁড় করিয়েছে। গাড়ির মধ্যে লাইট জ্বলে উঠল। মায়া বসে আছে। পাশে একটা ছেলে বর সেজে বসে আছে। মায়ার গায়ে বেনারসি।
আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহমুদ সাহেব ডাকলো মায়াকে। মায়া সেদিকে তাকালো। নিজের বাবার সাথে কিছু সময় কথা বলে মায়া ঘুরে তাকায়। যখনই ঘুমটা তুলতে যাবে বাইরে দৃষ্টি যায় মায়ার। কড়ুই গাছের নিচে ঠায় দাঁড়িয়ে দুটো নিষ্পলক চোখ মায়ার মুখের দিকে তাকিয়ে আছে। ছ্যাঁত করে উঠল মায়া আর আবিরের বুকটা। আবির কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে মায়ার দিকে। মনে মনে বলল, ঈশ্বর মানুষকে কিছু বা না দিক, দুটো জিনিস খুব বেশিই দিয়েছে, অন্যের কষ্টে মজা পাওয়ার স্বাদ আর মানিয়ে নেওয়ার বিশাল ক্ষমতা। আবির আর দাঁড়ালো না, হাঁটা শুরু করেছে। গাড়িগুলো 1 মিনিট পর ছাড়া আরম্ভ করলো। আবিরকে ছাড়িয়ে পাশ কেটে এক এক করে চলে যাচ্ছে। মায়ার গাড়িটা পাশে আসতেই আবির থেমে গেল। মায়া ভিতর থেকে ঘুরে তাকাতে থাকে। বিয়ের গাড়িতে শুধু বড়বউ যায় না, অন্য কারো বেঁচে থাকার স্বপ্নটাও চলে যায়। আবির হাঁটছে, বিয়ের গাড়িগুলো চলে গেছে দেখার বৃত্ত ছেড়ে। আবির মনে মনে গাইছে ইমরানের গাওয়া মন খারাপের দেশে গানটি। মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই, কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই। আবির বড় পিলারে উপরে এসে বসল। মায়াদের বাড়ি এখান থেকেও দেখা যায়। সে বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, তুমিও একদিন আমাকে খুব করে চাইবে, রোজ সকালে ফোন চেক করবে আমি তোমার নামে কোনো বার্তা পাঠিয়েছি কিনা। শীত কল্পনায় শুয়ে আমাকে খুঁজবে কল্পনায়, বলা হবে না আর যাও খেয়ে নাও। তুমি খুঁজবে, চাইবে, ডাকবে, ফেরা হবে না তোমার আবর্ধনে, ফেরা হবে না তোমার আহ্বানে। মিষ্টি সকালে রেস ঝরিয়ে বলবো না, পাগলি তোমাকে বড্ড বেশি দেখতে ইচ্ছে করছে। আমাকে তুমি খুব করে খুঁজবে একদিন, ডাকবে, চাইবে। দুপুরের ক্লান্ত ঘামে ভেজা বিষাদে বলা হবে না, দুপুরের খাবারটা খেয়ে নাও। তুমি হাহাকার করে চাইবে আমাকে, আমি তোমার মনের দোষারোপে হারাবো। স্বার্থপর নামে তোমার মনের উঠানে একটি গাছ হয়ে আসব। পরিচর্যাহীন আবেগ আমি আবারও মরে যাব। ডাকবে তুমি, হারাবো আমি। খুঁজবে তুমি, হারাবো আমি বহুদূর। চাইবে আমাকে তুমি, চলে যাব তোমার বাহুডোরে। সেদিন সত্যিই পাবে না আমাকে, পাবে না আমাকে তোমার আলিঙ্গনে। লাবণ্য ডিনারের জন্য টেবিলের দিকে আসতে থাকে। একটা ছেলে পিছন দিকে ঘুরে বসে আছে। একটা ছেলে নয়, ওই খাবার টেবিলে 4 জন লোক লাবণ্যের থেকে পিছন দিকে ঘুরে বসে আছে। বিথি আপু লাবণ্যের হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। লাবণ্য কারো দিকে তাকালো না, সে চুপচাপ চেয়ার টেনে বসলো। বিথি আপু ভাত বেড়ে দিল। তরকারি বেড়ে দিতে যাবে, লাবণ্য জানায় সে নিজেই বেড়ে নেবে। বিথি আপু চেয়ারে যেয়ে বসল। লাবণ্য তরকারির বাটি নিজের কাছে যখনই আনতে যাবে তখনই চোখ যায় ওর সামনে বসা লম্বা একটি ছেলের দিকে। মুখে হালকা খোঁচা দাড়ি, বেশ স্মার্ট। আর সে ছেলেটাকে খুব ভালো করেই চেনে। সেই চেনা চোখ, চোখের ভ্রু, চেনা স্টাইল করা চুল। লাবণ্য পাশে তাকায়। আরও একটি পরিচিত মেয়ের মুখ দেখতে পেল লাবণ্য। এখনও যেন আগের মতোই আছে সে। লাবণ্য আরও পাশে তাকায়। আরও 2 জন পরিচিত মুখকে দেখতে পেল লাবণ্য। লাবণ্য হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। বিথি আপু লাবণ্যকে বলল, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? ওদের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? না মানে, তুমি তো চেনোই না। দাঁড়াও পরিচয় করিয়ে দিই। ও হলো আমার ভাই নিলয়, ওর ওয়াইফ নেহা, সাথে মাসুম আর শিয়াম, সবগুলোই আমার ভাই। ওই যে ওনারা আমাদের মা বাবা, আর এই পিচ্চি নিয়াত আমার ছেলে। হ্যালো ম্যাম। সবাই এক এক করে লাবণ্যকে হাই দিল। লাবণ্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেদিকে। বিথি আপু নিজেই তরকারি বেড়ে দিল। লাবণ্যকে বকা দেওয়ার সুরে খেতে বললেন তিনি। বিথি আপু আরও বললেন, নিলয়, এ হলো লাবণ্য। তোরা বাসায় ছিলি না, তাই জানিস না। ও হলো পুলিশ, ওর বন্ধুকে খুঁজতে এসেছে। তুই একটু সাহায্য করিস খুঁজতে। ওকে, তুই বললে তো করতেই হবে। নিলয়, মেয়েটাকে তোরা সবাই মিলে হেল্প করবি। আর মা, তুমি খাচ্ছ না কেন? ওকে। নিলয় খাবার খেতে থাকে। লাবণ্য আদনান সাহেবের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিলেন। তারপর
নিলয়ের দিকে তাকাতে তাকাতে খাচ্ছেও। মাথার ভিতর কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাবণ্যের। যাকে সে খুঁজতে এসেছিল, কাকতালীয়ভাবে সেই ছেলেটার বাড়িতেই লাবণ্য এসেছে। পরিচিত সেই নিলয় যেন একই রকম আছে, ইনোসেন্ট চাহনি, কথা বলাটাও যেন সে বোকাশোকা ধরন। সব মিলিয়ে লাবণ্য আবারও নিলয়কে দেখতে থাকে আগের মতো করে। নিলয় এখানে থাকে। এখন লাবণ্য বুঝতে পেরেছে হাসপাতালের নামের মানেটা কি। বিএনসিটি হসপিটাল, যশোর। নিলয় খাওয়া শেষ করলো। কোনো কিছু না বলে সে খাবার টেবিল থেকে উঠে যায়। লাবণ্য তাড়াতাড়ি উঠল। বিথি আপু কিছুই বলল না। নিলয়ের পিছু পিছু যেতে থাকে। নিলয়কে পিছন থেকে লাবণ্য ডাকল। নিলয়, শুনছো? টয়েন ল্যাপটপ নিয়ে বসেছে। ডার্ক ওয়েবে প্রবেশ করলো ও। প্রতিদিন থ্রোনস ভাইরাসটা নেওয়ার জন্য টয়েন অনেক চেষ্টা করে, কিন্তু ফলস্বরূপ টয়েনের সাইটটাই নষ্ট হয়ে যায়, নতুবা হ্যাক হয়ে যায়। টয়েন প্রতিবার চেষ্টা করে ফেল হয়। থ্রোনস ভাইরাস এলিয়েন নামের একটি ডার্ক ওয়েবসাইটে উন্মুক্ত করে রাখা, কিন্তু সাইটে প্রবেশ করলেই গার্ড দিয়ে রাখা বাকি ভাইরাসগুলো ডিভাইস সহ সবকিছু যেন অফ করে দেয়। সাইটের নাম মিস্টার এলিয়েন, কিন্তু টয়েন জানে না এই এলিয়েনটা আসলে কে। টয়েনের আসল যে সাইটটা আছে সেটাও অনেক বড় পর্যায়ের। সেখানে চাইলে ও ব্যাক হ্যাকের মতো অনেক শক্তিশালী নেটওয়ার্ক হ্যাক করে নিজের জন্য ব্যবহার করতে পারে, কিন্তু টয়েনের এসব দরকার নেই। ও মাসে যা বেতন পায় সেটাই বিশাল কিছু। তবে টয়েনের ইচ্ছে থ্রোনস ভাইরাসটা নিজের কাছে নেওয়া। আপাতত সেটা হাতে পেলেই ও হয়ে যাবে ডার্ক সাইটের কিং, আর অতি সহজেই ও নাসা সিস্টেম নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়ে দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে। এখনো অবধি কেউ থ্রোনস ভাইরাসের মতো বড় কিছু ডার্ক সাইটে আবিষ্কার করেনি, কিন্তু সবচাইতে টয়েনের কাছে অবাক করা বিষয় হলো থ্রোনসের থেকেও শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম অ্যাড করে ডেভিল নামের একটি সাইট বহু বছর ধরে একই রকম আছে, আর প্রতিদিন কম করে হলেও 5000-এর বেশি ডেভিল নামের সাইট অ্যাটাক করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই দুটো সাইটের মালিককে তার সাধারণ হ্যাকার এমনকি টয়েনও জানে না। টয়েন ওর মতো চেষ্টা করতে শুরু করেছে। এদিকে আবির একা একা হাঁটছে। মাথার মধ্যে একটাই চিন্তা, সে অনেক টাকার মালিক হবে, আর সহজে খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হতে হলে চুরি করতে হবে তার। তবে আবির সহজ কোনো চুরি করবে না। সে চুরি করবে টাকা, আর টাকা থাকে ব্যাংকে। আর সে কারো টাকা ছুরি দেখিয়ে ছিনতাই করবে না, সে সরাসরি ব্যাংকের টাকা হাতিয়ে নেবে। কথাগুলো ভাবতে ভাবতে আবির এগিয়ে যায় বাড়ির দিকে। দূর থেকে একটা গাড়ির আলো আবিরের চোখে এসে পড়ে। আলোর গতি ক্রমশ আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আবিরের সামনে এসে থামলো গাড়িটা। আবির বলল, কে? গাড়ি থেকে কয়েকজন ছেলে নামলো। হাতে স্ট্যাম্প, লোহার স্টিক, হকি স্টিক। ল্যাম্পপোস্টের আলোতে মুখগুলো স্পষ্ট। আবির ওদের মুখের দিকে তাকালো। সুজন, ফুয়াদ, নাইম আর শাহিন দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে আবির বলল, তোরা ভালোই করেছিস। তোদেরকে মারাটা আমার নেশা হয়ে গিয়েছে। আগেই চলে এসেছিস। আমার বোনকে শাস্তি দিস নাই? চুপ সালা, আমার বাবা কি বলে জানিস? কখনো খারাপ কিছু করতে গেলে সাথে করে লোক নিতে নেই, কারণ সে কোনো না কোনো দিন নিজের বিরুদ্ধে সাক্ষী হবেই। আবার তিনি এটাও বলেন শত্রুদের বাঁচিয়ে রাখতে নেই, তোকে বাঁচিয়ে রাখার কোনো চান্স নেই, তবে একটু কষ্ট দিয়ে মারবো তোকে। সাজ্জাদ কথাগুলো বলে কোমর থেকে একটি পিস্তল বের করলো। আবিরের হাতে গুলি করলো ও। হাতের একপাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। ওরা চারজন জোরে জোরে হাসতে থাকে। চারজন ড্রিঙ্ক করে আছে। আবিরের চোখ গাড়ির মধ্যে চলে যায়। একটি মেয়ে সেখানে বসা। বুঝে যায় প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে মজা করাই হলো এদের নেশা। আবিরকে আরও একটি হাতে গুলি করতে যাবে সাজ্জাদ। ঠিক সেই সময় একটি বাইক এসে থামলো সেখানে। আবির সেদিকে তাকায়। শুধু আবির নয়, বাকিরাও সেদিকে তাকালো। মুখ ঢাকা একজন ব্যক্তি বাইকের ওপর দাঁড়িয়ে আছে। সাজ্জাদ কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই বাইকার আগন্তুকটি পকেট থেকে কি যেন বের করলো। সাজ্জাদের সামনে যে পড়তেই কয়েক সেকেন্ড পরে সেগুলো ব্লাস্ট হয়ে যায়। সেখানে সাদা ধোঁয়া সঞ্চারিত হতে থাকে। বাইকার লোকটি আবিরের কাছে আসলো। ইশারায় বাইকে উঠতে বলল। আবির কিছু না ভেবেই বাইকে চেপে বসে। আবিরকে আগন্তুকটি সেখান থেকে নিয়ে চলে যায়।
নিলয় দাঁড়ায় না। পিছন থেকে লাবণ্য ডাকছে। লাবণ্য দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই ছেলে, সমস্যা কি তোমার? ডাকছি শুনতে পাচ্ছ না কেন? কে আপনি? লাবণ্য হতভম্ব হয়ে যায়। নিলয়ের দিকে আগের থেকে অনেক বেশি অবাক হয়ে তাকাচ্ছে। লাবণ্য এমন একটা কথা শুনবে কখনো কল্পনাও করেনি। নিলয় তাকে চিনতে পারছে না। লাবণ্য বলল, নিলয়, জানি না চেনার ভান করছো, কিন্তু কেন? দেখুন ম্যাম, আমি আপনাকে চিনি না। প্লিজ নিলয়, শোনো, আমি এখানে এসেছি তোমার বিপদ সামনে এটা জানতে। তোমাকে পৃথিবীর অনেকেই খুঁজছে। আমাকে নাকি ডেভিলকে? নিলয় গম্ভীর হয়ে একটু শব্দহীন মুচকি হাসল। ডেভিলের নাম শুনতেই লাবণ্যের শিরদাঁড়া যেন হঠাৎ দাঁড়িয়ে যেতে থাকে। সংকুচিত হওয়া শুরু করেছে। ডেভিল ব্যাক করা মানে অনেক কিছুই ঘটতে যাচ্ছে। ডেভিলকে সবাই খুঁজছে। কে কে? বাংলাদেশ সরকারের হাই স্পেশাল সিকিউরিটি এজেন্সি অফ পুলিশ তোমার হেল্পের জন্য খুঁজছে। ডেভিল মরে গেছে, সেটা তুমিও জানো, আমিও জানি। বহু বছর আগেই ডেভিলকে মেরে ফেলেছি আমি। প্লিজ নিলয়, দেশের জন্য তোমায় প্রয়োজন। লাবণ্যের কথা শুনে নিলয় জোরে জোরে হাসা শুরু করেছে। লাবণ্য অবাক হয়ে তাকাচ্ছে নিলয়ের দিকে। নিলয় কিছুই বলছে না। মাসুম আর সিয়াম এসে পাশে দাঁড়ালো। লাবণ্য বলল, অর্ক কোথায়? অর্ক নেই। দেখো, তোমরা কিন্তু আমাকে অনেক কিছু লুকোচ্ছ। বলো, অর্ক কোথায়? আপনার অর্ককে প্রয়োজন নাকি ডেভিলকে? তোমাদের সবাইকেই প্রয়োজন। অনেক রাত হয়েছে, ঘুমাতে চল সবাই। নিলয় সবাইকে নিয়ে চলে গেল। লাবণ্য বোকার মতো তাকিয়ে রইল ওদের দিকে। কি বলবে ও বুঝতে পারছে না। যার জন্য সে এত দূর এসেছে সে এখন চিনতেই পারছে না। লাবণ্যের ফোনে মেসেজ আসে, অচেনা একটি নাম্বার। সে চেক করলো। লাবণ্য, আমি স্পেশাল সিকিউরিটি থেকে রিশান স্যারের সহকারী বলছি। ভাবছেন আপনার নাম্বার কোথায় পেয়েছি? বাংলাদেশের সব কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি ছোট হাবিলদারের নাম্বারও আছে। যা বলার জন্য মেসেজ করা। দেশের অবস্থা অনেক খারাপ। প্রচুর পরিমাণে তথ্য বিক্রয়ের আগেই চুরি হয়ে যাচ্ছে। দেশ খুব বড় রকমের সমস্যায় পড়তে যাচ্ছে। স্যাটেলাইট অন্য দেশের আওতাভুক্ত নেটওয়ার্কদের সাথে সংযোগ করে নেওয়ার প্ল্যান করেছে। আপনাকে অবাক করে দেওয়ার মতো একটা তথ্য দেই। সেটা হলো মহাকাশেরও স্যাটেলাইটের মাধ্যমে ক্লাইম চলছে। আটকাতে পারছি না আমরা মাঝখানে পড়ে গিয়েছি। আমাদের সব সাইবার পুলিশ টিম হার মেনে যাচ্ছে। থ্রোনস নামে একটি ভাইরাসকে কেউ আটকাতে পারছে না। যে আটকাতে যাচ্ছে সেই ধরাশয় হচ্ছে। ডেভিলকে চাই আমাদের। আপনি জানেন ডেভিলই এটা পারবে। নাসা সাইবার হ্যাকারের সাথে আমরা কোনো দিনও পেরে উঠব না। ডেভিলকে আমাদের চাই। দরকার হলে ডেভিলকে নাসাদের বিরুদ্ধেও কাজ করতে হবে। লাবণ্য মেসেজটি পড়ে সামনে তাকায়। নিলয়েরা নেই সেখানে। নিলয় ছাদে এসে দাঁড়িয়েছে। পিছনে নেহা, মাসুম আর সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয় কিছু বলতে যাবে ওদের, তার আগে ফোন বাজতে থাকে। নিলয় তাকিয়ে দেখে অর্কের ফোন। ভাই, লাবণ্য ঢাকাতে নেই, ও চলে গেছে যশোরে। আর তোমাকে খুঁজছে প্রশাসনের লোক। কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, পরে কথা হবে, সমস্যা নেই করো। নিলয় কথাটা বলে ফোন কেটে দিল। নেহা এগিয়ে আসলো নিলয়ের কাছে। বিথি বা আদনান সাহেব জানে না নিলয় ঢাকাতে কি করত। বর্তমানে নিলয় একটা কম্পিউটারের বিজনেস করে। বিশাল বড় কতগুলো কম্পিউটারের শোরুম বিজনেস করে। মাসুম, সিয়াম নিলয়কে হেল্প করে। মাসুম বলল, ছাদের উপর 4 জন দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মাসুম বলল, লাবণ্য ম্যাম হঠাৎ কেন এখানে এসেছে? সেদিন ওকে মেরে ফেলাটা দরকার ছিল, তাহলে সাক্ষী থাকতো না। নিলয় মাসুমের কথা শুনে একটু মুচকি হাসল। সে বলল, লাবণ্যকে নিয়ে সমস্যা নেই, ও এসেছে আমাদের নাকি দেশের উপকারের জন্য দরকার। দরকার? কিসের দরকার? আমরা তো ক্রাইম করেছিলাম, তাহলে এখন কেন দরকার? আমি জানি না, সে বলল সরকার নাকি খুব গোপনে আমার মতো আমাকে খুঁজছে। আমার মনে হচ্ছে এটা একটি প্ল্যান।
আর প্ল্যান অনুযায়ী লাবণ্য তোমাকে নতুন করে সামনে আনতে চাচ্ছে, তারপরই পুলিশ তোমাকে আটকে রাখবে। এটা ঠিক জানি না, তবে আটকাতে চাইলে পারবে না। কিন্তু আমি আবার ডেভিলকে সামনে আনতে চাই না। ডেভিলের প্রয়োজন নেই এখন। তা ঠিক। যারা তোমাকে বা আমাদের ব্যাপারে জানতো তারা কেউ আর বেঁচে নেই। ভাবি ছিল, তাকেও তুমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছ। নতুন করে ডেভিলকে সামনে আনার প্রয়োজন দেখছি না। জানি না, আমার একটু সময়ের দরকার। ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে স্পেশাল সিকিউরিটি সাইট আমার ঘেঁটে দেখতে হবে। যদি দেশের কোনো সমস্যা সেখানে থাকে তাহলে নিজেকে তো থামিয়ে রাখা যাবে না। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। লাবণ্য এনমেন মেয়ে আমাকে খুঁজতে আসবে না, নিশ্চয়ই বড় কোনো কিছু ঘটেছে। সময় মতো জেনে যাব। রেডি থাকতে বল, অর্ককে বল, সে যেন সব ইনফরমেশন দেয়। নিলয় কথাটা বলে সেখান থেকে চলে যায়। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আর বলছে, ডেভিল কি তাহলে আবার সামনে আসতে চলেছে? ডেভিল কি তবে ব্যাক করবে? কিন্তু কেন? এলান সাইবার জগতে মিস্টার এলিয়েন নামে পরিচিত। তার বহু বছরের আবিষ্কৃত বিশ্ব ধ্বংসের ভাইরাস থ্রোনস নিয়ে ডেভিলের সাইটের কাছে এসে থামল। টাইমার সেট আপ করে দিয়ে সে ডেভিলের সাইটকে নিয়ে অনেক কিছু ভেবে চলেছে। থ্রোনস এই প্রথমবার কোনো বড় সাইটে অ্যাটাক দিতে যাচ্ছে। ডেভিলের সাইট ধ্বংসও হতে পারে। কিন্তু এলান আগে কিছুই বুঝতে পারছে না। সে অপেক্ষা করছে। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। 3, 2, 1। কাউন্ট করতে করতে শেষ মুহূর্ত চলে এসেছে। থ্রোনস সাইটে প্রবেশ করতেই এলানের ল্যাপটপ যেন কেঁপে উঠল। ল্যাপটপ অফ হয়ে যায়। সে তাড়াতাড়ি বিদ্যুৎ থেকে ল্যাপটপ সরিয়ে বিছানা থেকে দূরে চলে আসলো। মনে মনে বলল, কি হলো এটা? ওদিকে টয়েন নিজের সাইট স্ট্রং করার কাজ করছে। হঠাৎ বুঝতে পারল ওর সাইটে কিছু সমস্যা হয়েছে। সাইটের কাজ করা বন্ধ করে দিয়েছে। সে তাড়াতাড়ি ব্যাকে এসে দেখে পুরো ডার্ক ওয়েব বন্ধ হয়ে গেছে। ছোট বড় যত সাইট ছিল সব একটা সাইটের আওতাভুক্ত হয়ে যাচ্ছে। এমনকি টয়েনের সাইটও তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। দুটো সাইটের সাথে সবকিছু অন্তর্ভুক্ত হতে শুরু করেছে। একটা ডেভিলের সাথে, আরেকটি এলিয়েনের সাথে। পুরো ডার্ক ওয়েব যেন এখন কারো নিয়ন্ত্রণে নেই। সব নিজের মতো করে চলছে। সারা পৃথিবী মিলে প্রায় 10 কোটি মানুষ ডার্ক ওয়েবের সাথে সম্পর্ক। সবাই নিজেদের স্বার্থ ব্যবহারের জন্য এই ডার্ক ওয়েবে প্রবেশ করে থাকে। ডার্ক ওয়েবে প্রবেশের জন্য 8টি প্রয়োজনীয় লিঙ্ক আছে। যেমনটা সাধারণ সাইটে গুগল থেকে উইকিপিডিয়া ব্যবহার করে থাকি আমরা সবাই, তেমনি ডার্ক ওয়েবেও প্রবেশের জন্য এমন উইকিপিডিয়ার মতো 8টি লিঙ্ক আছে। আর প্রায় অনেক মানুষ প্রতিনিয়ত এই 8টি লিঙ্ক ব্যবহার করে থাকে। সবচাইতে বহুল প্রচলিত লিঙ্কে অন্তর্ভুক্ত সাইটগুলো ধ্বংস হতে শুরু করেছে। ডেভিল আর এলিয়েন নামের দুটি স্ট্রং সাইট যেন সবকিছু নিজেদের কবজায় নিয়ে চলেছে। এলান তাড়াতাড়ি ওর ফোন অন করলো। অ্যামাজন থেকে একটি এলিয়ান ওয়ার এরিয়া 51 ল্যাপটপটি অর্ডার করলো, যার মূল্য $8,000 মার্কিন, যা 6,81,694.48 বাংলাদেশি টাকা। ল্যাপটপটি গেমারদের জন্য তৈরি হলেও এলানের বেশ পছন্দ, কারণ এতে রয়েছে ডুয়েল কোর প্রসেসর, 8 গিগাবাইট র্যাম ও সুপার ভিডিও কোয়ালিটি। এলানের ভালো কাজে লাগে, স্লো হয় না। এক্সট্রিম রক এসএল 8 ল্যাপটপকে পৃথিবীর সবচাইতে গতিশীল ল্যাপটপ ধরা হলেও সেটা এলানের কাছে যেন অল্পই গতিশীল মনে হয়, তাই সেটার প্রয়োজন নেই। সাজ্জাদ সামনে তাকালো। আবির সেখানে নেই। সাজ্জাদ মাল খেয়ে টাল হয়ে বলল, কিরে হালারপো কোথায় গেছে? ফুয়াদ গাড়ির সামনে হেলান দিয়ে বলল, জানি না, চল বাড়ি যাই। নতুন মেয়ে আসছে নাকি, কয়েকটা খেলা হবে। সবাই সেখান থেকে চলে যায়। ওইদিকে সাজিকা বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। সাজ্জাদ কখন ফিরবে? প্রতিদিন জানালার কাছে এসে বসে থাকে সাজিকা। সাজ্জাদ গাড়ি নিয়ে ফিরলেই দৌড়ে দরজার কাছে চলে যায়। কলিং বেল বাজার সাথে সাথেই দরজা খুলে দেয়। বহু রাত করে বাড়ি ফেরে সাজ্জাদ। কখনো সাজিকার দিকে তাকায় অবধি না। সাজিকা খেয়েছে কিনা জানতেও চায় না। সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেই সাজিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাজিকা কিছু বললেই সাজ্জাদ তেড়ে আসে মারার জন্য। সাজিকাকে সাজ্জাদের সামনে থেকে নিয়ে যায় হান্নু সাহেব। আজকেও সাজিকা একইভাবে বসে আছে জানালার পাশে, সাজ্জাদের অপেক্ষায়।
অপরদিকে বাইকার আগন্তুক একটি উঁচু ফাঁকা জায়গায় এসে থামল। আবির বাইক থেকে নেমে দাঁড়ালো। লোকটার মাথায় হেলমেট। আবির বুঝতে পারছে না কে হতে পারে আর কেনই বা তাকে বাঁচিয়ে এখানে এনেছে। আবির চারপাশে তাকালো। দূরে একটি ঝর্ণা দেখা যাচ্ছে। ডান পাশে ঢাকা শহরে যাওয়ার রাস্তা আর বাম পাশে ওর বাড়ির দিকে শহরে যাওয়ার রাস্তা। মাঝখানে ছোট্ট একটি ব্রিজ, তবে হুদাই ব্রিজ বানানো উঁচু জায়গাতে। জায়গাটা সুন্দর করার জন্য বানিয়ে রাখা। আবির প্রশ্ন করল, কে আপনি আর এখানে কেন নিয়ে এসেছেন? লোকটা বাইক থেকে নামলো। মাথা থেকে হেলমেট খুলল। হুড তোলা টুপিতে মাথাটা ঢাকা আছে। আবিরের দিকে না তাকিয়ে লোকটা পাশে এসে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে আবিরের সামনে বাড়িয়ে দিল। আবির বলল, আমি এসব খাই না। লোকটা রহস্যময় একটি হাসি দিল। হাসি থামিয়ে সিগারেটের প্যাকেট পকেটে ঢুকিয়ে ঝর্ণার দিকে তাকিয়ে বলল, দূরে ওই ঝর্ণাকে দেখো, কতই না সুন্দর লাগছে। পৃথিবীতে দুই প্রকারের জিনিস আছে, একটা দূর থেকে দেখতেই বেশি সুন্দর লাগে, আর একটা কাছ থেকে দেখলে বেশি সুন্দর লাগে। দূর থেকে দেখার মাঝে একতরফা ভালোবাসা সৃষ্টি হয়, আর কাছে গেলে তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আর জানোই তো, ছুঁইলেই সব নষ্ট হয়ে যায়। তোমার আলাদিনের জাদুর প্রদীপের কথা মনে আছে? ছোটবেলায় আমাদের আনন্দ পাঠ বইয়ে এমন একটি গল্প ছিল। প্রদীপটি একটি জাদুর গুহায় রাখা ছিল। গুহাটা ছিল জীবন্ত। গুহার মধ্যে সৎ ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। যার মনে কোনো রকম হিংসা থাকবে না, সেই পারবে। আলাদিন পেরেছিল, কিন্তু গুহার নিয়ম ছিল যে প্রবেশ করবে সে যেন গুহার কোনো জিনিস না স্পর্শ করে। কিন্তু আলাদিনের সাথে থাকা প্রাণীটা একটি ডায়মন্ড স্পর্শ করে, আর সাথে সাথে এই গুহাটা ধ্বংস হয়ে যায়। কি বুঝলে বলো তো? মানুষ কাছে গেলেই ছুঁতে চাইবে, এটাই নিয়ম। আর সব স্পর্শের পবিত্রতা থাকে না, এজন্য নষ্ট হয় সম্পর্ক, জিনিস বা গুহা। দূর থেকে সবকিছু অবলোকন করা উচিত। গুড, আই নো ইউ আর সো জিনিয়াস। কিন্তু কে তুমি? দেখতে চাও আমি কে? লোকটা আবিরের দিকে ফিরে মাথা থেকে টুপিটা তুলল। আবির তাকিয়ে বলল, রিফাত। ইয়েস ফ্রেন্ড, আমি রিফাত। আন্টি আরিয়া মারা গেছে আজ শুনেছি আরিয়া নাকি। আমার বোন খারাপ না, সে কোনো বেশ্যা নয়। আমার বোনকে ফাঁসানো হয়েছে। আমি জানি সেটা। দুজনে চুপ হয়ে গেল। রিফাত হলো আবিরের ভার্সিটির বন্ধু। ভার্সিটি শেষ হওয়ার পর কে কোথায় গিয়েছে কেউ জানে না। সবাই প্রতিষ্ঠিত হতে পারলেও আবির পারেনি। হয়তো রিফাতও আজ প্রতিষ্ঠিত। আবিরকে রিফাত বলল, আবির, তোমার মনে আছে তুমি অনেক সুন্দর আর দক্ষতা নিয়ে মানুষের ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে বিশাল কিছু তৈরি করতে পারতে? একটি ড্রোন বানিয়েছিলে মনে আছে? নিজের কম্পিউটারের নকশা বানিয়ে নতুনভাবে একটি ড্রোন বানিয়েছিলি। আকৃতিটা ছিল ফড়িংয়ের মতো, দেখতে বেশ লাগছিল। ওই ড্রোন দিয়ে ভার্সিটির ভিপির একটি গোপন জিনিস ফাঁস করে দিয়েছিলে তুমি। যদিও জানতে পারিনি এটা তোমার ড্রোনের কাজ, তবে কাজটা কিন্তু ভালো কাজে লেগেছিল। পরে তুমি ড্রোন নষ্ট করে দিয়েছিলে। তোমার মাঝে টেকনোলজি আর ডিভাইসের ব্যবহারের বিশাল দক্ষতা আছে, চাইলে তুমি সেগুলো কাজে লাগাতে পারো। এখন আর প্রয়োজন নেই। জীবনের সবচাইতে বেশি প্রয়োজনীয় প্রিয়জনদের আজকেই হারিয়ে ফেলেছি। বুদ্ধিমান চেনো আবির? বুদ্ধিমানেরা সহজে কখনো কোনো কিছু প্রকাশ করে না, সঠিক সময়ের অপেক্ষা করে। ভালো লাগা নেই আর। না আছে বোন, না আছে মা, আর না আছে আমার প্রিয় মানুষ। আবির, তোমাকে এখানে এনেছি দুটো কারণে। কেন দুই দিকের রাস্তার মাঝখানে উঁচু জায়গাতে এনেছি জানো না তুমি?
কেন? বাম পাশে দেখো তোমার বাড়ি ফেরার রাস্তা, আর ডান পাশে দেখো নতুন শহরে যাওয়ার রাস্তা। যদি বাড়ি ফেরার রাস্তায় যাও তাহলে কষ্ট পাবে, আর যদি নতুন শহরের উদ্দেশ্যে যেতে চাও তাহলে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। গরিব হয়ে মরতে নেই। তোমার কথা বুঝতে পারছি না। আহ আবির, বুদ্ধিমান হয়েও কেন এমন করে কথা বলছো? তোমার মাঝের যে কম্পিউটার জ্ঞান আছে তা কাজে লাগাও। লাইফ এখনো শেষ হয়নি, জীবন কখনো শেষ হয় না। মরণে যদি সব শেষ হতো তবে আইনস্টাইন, নিউটন কাউকেই মনে রাখতো সবাই। বড় লোক হতে বলছি না, বড় হতে বলছি। ইচ্ছে নেই। আবির আর দাঁড়ালো না, সে হাঁটা শুরু করেছে বাড়ি ফেরার রাস্তা বরাবর। রিফাত চিৎকার করে বলল, তোমার বুক পকেটে আমার নাম্বার আছে, আমি জানি তুমি ফিরবে, ফোন দিও, আমি চলে আসব। অর্ক তোমার জন্য অপেক্ষা করছে। আবির একটু থামল। রিফাতের দিকে একবার তাকিয়ে সে হনহন করে চলে আসতে শুরু করে। রিফাত ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এলানের কলিং বেল বাজছে। টয়েনও বাইরে আসার প্রস্তুতি নিল। দরজা খুলে দেখে এলানের রুমের সামনে একজন ডেলিভারি বয় দাঁড়ানো, অ্যামাজনের লোগো ব্যবহার করা। এলান দরজা খুলে দেখে ল্যাপটপ হাতে দাঁড়িয়ে আছে একটা ছেলে। তাড়াতাড়ি ল্যাপটপ নিয়ে কাগজে সাইন করলো। পকেট থেকে কিছু টাকা বের করে দরজা আটকে দেয়। টয়েন কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকালো। এলান এসব পাত্তা না দিয়ে বিছানায় এসে বিদ্যুৎ সংযোগ দিয়ে ল্যাপটপ অন করলো। তাড়াতাড়ি সবকিছু রেডি করে ডার্ক ওয়েবে প্রবেশ করে। পুরো ডার্ক সিটি যেন দুই পক্ষ হয়ে গেছে, একটা এলিয়েনের, আরেকটা ডেভিলের। কিন্তু থ্রন্স কোথায়? এলান থ্রোনসকে খুঁজছে, কিন্তু থ্রোনসের কোনো অস্তিত্ব নেই। মনে মনে বলে, তবে কি থ্রন্স ধ্বংস হয়ে গেছে? কিন্তু কিভাবে সম্ভব? থ্রন্স ধ্বংস করার মতো কোনো কিছুই তো কারোর সাইটে বা ডিভাইসে থাকা সম্ভব না। তাহলে কি ডেভিলের প্রোটেক্ট এরিয়া অনেক স্ট্রং ছিল? আমি থ্রন্স দিয়ে অ্যাটাক করতেই ধ্বংস হয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে ডেভিলের সাইটে কোনো রকমভাবে সামান্য প্রবেশ করতে পারে এলান। কয়েকটা লেখা সে পড়তে পারে: যশোর, নিলয়, অর্ক, মাসুম, সিয়াম, হাসপাতাল, বিএন। এলান আর তেমন কিছুই পড়তে পারে না। তাকে বের করে দেওয়া হয় ডেভিলের সাইট থেকে। এলান প্রবেশের চেষ্টা করে, কিন্তু সে আর পারে না। ডেভিলের সাইট নিজে থেকেই আরও স্ট্রং প্রোটেক্ট এরিয়া তৈরি করে নিয়েছে। এলান অবাক হয়। থ্রোনস আবিষ্কার করার পর সে ভেবেছিল ডেভিলকে ছাড়িয়ে গেছে, কিন্তু ডেভিল যে ডার্ক সিটি নিজের কবজায় বহু আগেই নিয়ে ফেলেছে এটা মাত্রই জানতে পারল এলান। কি সিস্টেম করে রেখেছে ডেভিল! যে ওর সাইটে অ্যাটাক করবে, যতবার করবে ততবারই স্ট্রং হতে শুরু করবে। এলান ল্যাপটপ অফ করলো। ফোন নিয়ে গুগলে এসে যশোর সার্চ দিতেই সামনে আসে খুলনা বিভাগের একটি ডিজিটাল প্রথম শহর যশোরের নাম আসে। এলান বলল, তাহলে ডেভিল স্যার যশোরে থাকে। সে বিএন লিখে যশোর দিয়ে সার্চ করলো। একটি হাসপাতালের ছবি দেখতে পেল এলান। এলান মনে মনে বলল, যশোরের বিএন হাসপাতালে গেলেই ডেভিল স্যারকে খুঁজে পাবো। কিন্তু নিলয়, শিয়াম, মাসুম আর অর্ককে? আমার নাম অ্যালান, ইন্টারনেট জগতে আমি এলিয়েন। তাহলে কি ডেভিলের রিয়েল নাম এই চারজনের নামের মধ্যে থেকে একটা হবে? আমার জানতেই হবে ডেভিলের রহস্য। সাজ্জাদ বাড়িতে আসলো। সাজিকা দৌড়ে দরজার কাছে এসে দাঁড়ালো। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল সাজিকা। সাজ্জাদ মাতাল হয়ে আছে। সাজিকাকে সামনে দেখে বলল, স্যার, সামনে থেকে। এত রাত করে ফিরলে? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোকে বলছিলাম অপেক্ষা করতে। সাজ্জাদ গা থেকে কোট খুলে সাজিকার মুখের উপর ছুঁড়ে মারল। সাজিকা বলল, প্রতিদিন কেন এত রাত করে ফেরো? আমি তোমার অপেক্ষায় বসে থাকি। তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোমার স্ত্রী। তো তোমাকে অনেক কিছু বলা উচিত। তুমি আর বাইরে রাত করে থাকবে না। সাজ্জাদ এমনিতে নেশার ঘরে ছিল। সাজিকার এমন কথা শুনে কষে একটা চড় দেয় গালে। সাজিকা কাঁদতে থাকে। সাজ্জাদ বলতে থাকে, মা, তোর কথা মতো আমি চলবো?
বল, তোকে মেরে ফেলবো আমি? আমার উপর কোনো অধিকার দেখাবি না। সাজ্জাদ কথাটা বলে সাজিকার গাল টিপে ধরে। হান্নু সাহেব দৌড়ে আসে, সাজ্জাদের থেকে সাজিকাকে ছাড়িয়ে নেয়। সাজ্জাদের গালে একটা চড় দিয়ে বলল, ও তো ঠিকই বলছে। বাবা, তুমি আমাদের মধ্যে আসবে না। চুপ কর, সবসময় মাথায় রাগ নিয়ে চলবি না। রাগের মধ্যেও হেসে কাজ করবি, সবসময় রাগ প্রকাশ করতে নেই। এসব কথা আমার ভালো লাগছে না। সাজ্জাদ নিজের ঘরের দিকে চলে যায়। সাজিকা সেদিকে যেতে থাকে। হান্নু সাহেব বলল, তোমার এখন যাওয়ার দরকার নেই, ও নেশার ঘরে আছে, তোমাকে মারতেও পারে, আসো আমার সাথে। সাজিকাকে হাত ধরে নিয়ে যায় হান্নু সাহেব তার রুমে। দরজা আটকে দেয়। হাত থেকে সাজ্জাদের কোটটা নিয়ে সোফাতে রাখল। সাজিকার হাত ধরে টেনে বিছানায় ফেলে দেয়। ওড়নাটা বুকের উপর থেকে তুলে নিয়ে ফ্লোরে ফেলে দিল। সাজিকা কিছুই বলে না, কারণ এটা নতুন কিছু নয়। সাজ্জাদের বিয়ের মাসখানেক পরেই সাজ্জাদের অগোচরে ও নিজের বাবা তার নিজের বৌমার সাথে প্রতিনিয়ত এটাই করে এসেছে। সাজিকা কিছুই বলতে পারে না। তারপর